হ্যালো খোকা, শুনতে পাচ্ছিস? আমি মা বলছি রে। খুব ব্যস্ত আছিস? না মা, বলো। ব্যস্ত নেই। কি হয়েছে? তুই ভালো আছিস তো বাবা? কিছু খেয়েছিস? খালি পেটে থাকিস না কিন্তু, শরীর খারাপ হবে। না না মা, চিন্তা করো না, আমি খেয়ে নিয়েছি। এবার বলো তো, কেন ফোন করেছো? অরিত্র এত ভালো করে কথা বলছে, মনে হয় বৌমা পাশে নেই। অন্য সময় ফোন করলে তো গজগজ করতে থাকে। মনে মনে ভাবেন অতসী দেবী। না, বলছি বাবা, তুই তো গত 2 মাস ধরে টাকা পাঠাসনি। এ মাসেরও 15 তারিখ হয়ে গেল। আমার কাছে চাল কেনার আর টাকা নেই। সামনের দোকান থেকে ধার করে 1 কেজি চাল এনেছিলাম, তাও শেষ। এবার আমাকে না খেয়ে থাকতে হবে, তাই ফোন করলাম। তুই রেগে যাস না যেন। জানি তোর অনেক খরচ, আবার একটা কুকুরও আছে, ওর পিছনেও অনেক টাকা লাগে। তুই এই মাসে কটা টাকা দে, সামনের মাসে আমি কিছু একটা কাজের চেষ্টা ঠিক করে নেব। সে কি মা, তুমি কাজ করবে কেন আমি থাকতে? আসলে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা হারিয়ে ফেলেছি। ফোনে ছিল তো, ডিলিট হয়ে গেছে। তুমি আরেকবার পাঠাও তো এই নাম্বারে, আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি। সে কি, অরিত্র রাগ না করে টাকা পাঠাবে বলছে, এত ভালো করে কথা বলছে। কি হলো ছেলেটার? তোর গলাটা এমন লাগছে কেন রে? ঠান্ডা লাগিয়েছিস? শরীর খারাপ নাকি? হ্যাঁ, ওই একটু ঠান্ডা লেগেছে আর কি। ঠিক হয়ে যাবে, তুমি একদম চিন্তা করো না। শোন বাবা, তার মধ্যে আর এক বিপদ। হাতের থেকে চশমাটা পড়ে গিয়ে ভেঙে গেল। এখন তো ভালো করে দেখতে পাচ্ছি না। তোকে তো ফোনটাও করতে পারছিলাম না, নাম্বার চাপতে অসুবিধা হচ্ছিল। না না, তোকে টাকা দিতে হবে না। তুই যা দিস ওখান থেকে জমিয়ে 2-3 মাস পরে আমি ঠিক বানিয়ে নেব। আর পুতুল বানিয়ে তো কিছু টাকা পাবো, যদিও এখন লকডাউনে কাজ বন্ধ আছে, পরে দেবে বলেছে। অরিত্র অতসী দেবীর একমাত্র সন্তান, কলকাতায় থাকে, অনেক উঁচু পদে চাকরি করে। মাকে মাসে মাসে টাকা পাঠায়, যদিও তাতে বৌমার খুব আপত্তি। 2 মাস হলো সেই টাকাও বন্ধ, তাই বাধ্য হয়ে ফোন করেছেন অরিত্রকে। কিন্তু অরিত্র তো ফোন করলেই বিরক্ত হয়, অথচ আজ বেশ ভালোই কথা বলছে। মনে মনে খুব খুশি হন অতসী দেবী। মা, তোমার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাও, আমি টাকা পাঠাচ্ছি। আর ব্যাংকের পুরো ঠিকানাটাও দিও। আজ 2 দিন হলো অরিত্র টাকা পাঠিয়েছে। অনেক টাকা। এত টাকা তো লাগে না, কেন এত দিল? ওদের অসুবিধে হবে তো। আমার আর কতটুকু প্রয়োজন, ভাবতে থাকেন অতসী দেবী। সেদিন মায়ের ফোনটা ছেড়ে দিয়ে চুপ করে বসেছিল অরিত্র রায়। একটি রেস্টুরেন্টের মালিক সে। একদিন অনেক কষ্ট করেছে, মায়ের সামান্য জমানো টাকা দিয়ে শুরু করেছিল সেই রেস্টুরেন্ট। আজ সে অনেক টাকার মালিক, কিন্তু মা আজ আর বেঁচে নেই। সুখের দিনে মাকে কাছে না পাওয়ার যন্ত্রণায় খুব কষ্ট হয় মনে মনে। আজ যেন সে তার মায়ের গলা শুনতে পেল। একটু হলেও মাকে সেবা করার সুযোগ পেল। ফোনটা রং নাম্বার হলেও পৃথিবীর সব মাতৃকণ্ঠ বোধহয় একই রকম লাগে শুনতে।
পিসি, চুপি চুপি খেয়ে নাও পিসি। হ্যাঁ নাও, তোমার জন্য আমি লুকিয়ে নিয়ে এসেছি, কেউ দেখেনি। খাওয়া কি ঠিক হবে বলতো? কত বছর খাইনি। কিন্তু পিসি, তোমার তো খেতে ইচ্ছে করে বলো, আর মনকে কষ্ট দিয়ে কখনো কি কোনো সাধন ভোজন হয়? দূর, অত কিছু ভেবো না তো। তুমি বরং তাড়াতাড়ি খেয়ে নাও, কেউ কেউ আবার চলে আসবে, আমি পাহারা দিচ্ছি। কেউ চলে এলে তুমিও বকা খাবে, আমিও বকা খাবো। 9 বছর বয়সে বিয়ে হয় অন্নদা পিসির। 11 বছর বয়সে বিধবা হয় সে। ফিরে আসে বাপের বাড়িতে। তারপর থেকে চলে আসছে কঠোর নিষ্ঠাচার। নিয়ম কানুন, আচার অনুষ্ঠান, পুজো আচ্ছা উপোস লেগেই আছে। সে যে বিধবা, অথচ পিসির বয়সী ছিল গৌরী, মানে ওনার দাদার বউ। চোখের সামনে গৌরী ইলিশ মাছ, চিংড়ি মাছ, খাসির মাংস সব খেত। নানা রঙের শাড়ি পরত, গয়নাগাটি পরত। অথচ পিসিকে খেতে হতো নিরামিষ, করতে হতো নির্জলা উপোস, আর পড়তে হতো সাদা ধান। একটুও ভালো লাগতো না। একবার সবার মাংস খাওয়া দেখে অন্নদা পিসি মায়ের কাছে বায়না করেছিল মাংস খাওয়ার জন্য। কতটুকুই বা বয়স তখন। সেই কথা আবার ওনার ঠাকুমা শুনে ফেলেছিলেন। তারপর শুরু হয়েছিল অনেক আকথা কুকথা। ঠাকুমা তো ওনার বাবাকে বলেইছিলেন কাশি পাঠিয়ে দিতে, কিন্তু মায়ের কান্নাকাটিতে সে যাত্রা রক্ষা পেয়েছিল। তারপর থেকে এত বছর আর কোনোদিন তিনি মাছ মাংস খাওয়ার কথা মুখেও আনেননি, কিন্তু মনের মধ্যে খাওয়ার ইচ্ছেটা রয়ে গিয়েছিল। আজ এত বছর পর নাত বউ ঋতুজা এ বাড়িতে আসার পর বুঝতে পারে পিসির মনের কথা। শাশুড়ি মা মানে গৌরীর চোখ ফাঁক দিয়ে পিসির জন্য মাছ সে চুরি করে নিয়ে এসেছে এই দক্ষিণের কোণের ঘরে। ওরা তো আধুনিক মেয়ে, এইসব মানে না, কিন্তু শাশুড়ির ভয় আছে, তাই লুকিয়ে আনতে হয়েছে। কি হলো পিসি, তাড়াতাড়ি খাও। আমি জানি তুমি মাছ খেতে ভালোবাসো, সমাজ লোকলজ্জার ভয়ে তুমি সবার সামনে খেতে পারো না। আজ না হয় তোমার জন্য আমি এইটুকু অনাচার করলাম, প্রতারণা করলাম। খাও। বাল্য বিধবা পিসি ভালোবাসার পরশে ঝরঝর করে কেঁদে ফেললেন। সব বউরা খারাপ হয় না, সব আধুনিকতাও দোষের নয়। আজ যখন ফিরে দেখি সত্যি অবাক হয়ে যাই, কি কঠোর ও কঠিন ছিল তখনকার সমাজ। আজ চুন্নুর খুব আনন্দ, আজ সে বেরোতে পারবে। দিব্যি একটু বড় হয়েছে সে। মা যে তাকে আজ সঙ্গে নিয়ে বের হতে রাজি হয়েছে, এতে সে খুবই পুলকিত। এতদিন তো মাই সারাদিন ঘুরে ঘুরে কোথা থেকে খাবার আনতো, আর তারা মানে চুন্নু আর তার 3 ভাই বোন অধীর আগ্রহে মায়ের জন্য প্রতীক্ষা করত। মা আর কতদিন এভাবে পারবে? তারও তো শরীর একদম ভালো নেই। চুন্নুরাও এখন একটু সাবালক হয়েছে,
অতএব নিজের ব্যবস্থা নিজেদেরই করতে হবে। চুন্নু আজ তাই মায়ের সঙ্গে বেরোবে ভিক্ষা করতে। রাস্তার পাশে বাস স্ট্যান্ডের যে গুমটি ঘর, সেখানেই তাদের সংসার। ছেঁড়া ন্যাকড়া চোকড়ার উষ্ণতায় শুয়ে চুন্নু অপেক্ষা করছে কখন সকালের আলো ফুটবে। মায়ের সঙ্গে যখন চুন্নু বড় রাস্তায় এসে দাঁড়ালো, আনন্দে উত্তেজনায় তার সারা দেহ যেন দুলে উঠল। কত গাড়ি, কি তার আওয়াজ, কত মানুষ, কি বিরাট পৃথিবী। তাদের ওই ছোট্ট গুমটি ঘরে বসে চুন্নু কোনোদিন ভাবতেই পারেনি পৃথিবীটা এত বড়। সবে সে মায়ের সঙ্গে রাস্তাটা পার হবে বলে এগোচ্ছে, ও মা! পিছনে পিছনে গুড়গুড়ে পা ফেলে তার ভাই বোনেরাও হাজির। মা কত বকলো, তবু তারা ঘরে গেল না। অগত্যা সদল বলে তারা এগোলো। মা আর রাস্তাটা পার হলো না, সোজা এগিয়ে চলল। যেসব জায়গা থেকে মা রোজ খাবার পায় সেই সব পরিচিত গলি ধরে মা তাদের নিয়ে চলল। একটা বড় চায়ের দোকান, সামনেই বড় একটা লেক, মাঠ। সকালবেলা তো কত লোক হাঁটাহাঁটি করছে, ছুটছে, আর চায়ের জন্য ভিড় জমাচ্ছে দোকানে। মা তাদের নিয়ে দোকানের একপাশে চুপ করে দাঁড়ালো। দু একজন নিত্যদিনের লোক তার মাকে চিনত। আজ তার সঙ্গে ছেলে মেয়েদের দেখে তারা নিজেদের মধ্যে কি সব বলা বলি করতে লাগলো। চুন্নু তো সব কথা বুঝতে পারল না, তবে কয়েকজন লোক তাদের বিস্কুট দিল, পাউরুটি দিল। চুন্নুর খুব আনন্দ হলো। কি সুন্দর পৃথিবী, কি ভালো ভিক্ষা পাওয়া যায়। ভিক্ষা করো, খাও দাও, আর ভাই বোনদের সঙ্গে খেলা করো। খুশিতে ডগমগ হয়ে ওঠে চুন্নু। মা এগিয়ে গেছে, চুন্নু একটু ছুটে মাকে ধরে ফেলল। চুন্নুর চেহারাটা বেশ একটু গোলগাল। অন্য ভাই বোনেরা তার মতো অত শক্তপোক্ত হয়নি, তাই তারা পিছিয়ে পড়ছে বারবার। মাঝে মাঝেই মা আর চুন্নুকে থামতে হচ্ছে ওদের জন্য। হেঁটে হেঁটে ছুটে ছুটে সকলেই বেশ হাঁপিয়ে পড়েছে। মা ওদের নিয়ে একটা গাছের তলায় একটু বসলো। চুন্নু চারদিকে দেখতে লাগলো। একটু দূরে রাস্তার পাশে একটা ডাস্টবিন। ডাস্টবিনটা উপচে পড়ছে আর তার চারপাশে ময়লা ডাঁই হয়ে আছে। চুন্নুর মনে হলো ওখানে কিছু খাবার তারা পেতে পারে। সে ওদিকেই যাচ্ছিল, মা চেঁচিয়ে তাকে বারণ করলো। চুন্নু থমকে গেল। চুন্নু মায়ের কথা খুব শোনে, তার মা খুব সাবধানী। মায়ের ওপর চুন্নুর অগাধ আস্থা। তার মা সব জানে, তার মা সব পারে। চোখ খোলা স্তক সে তার মাকে দেখছে, তাদের জন্য মা কি না করেছে। তাদের একটু আরাম দেওয়ার জন্য এই শীতের দিনে ছেঁড়া ন্যাকড়া চোকড়া যেখান থেকে পেরেছে মা নিয়ে এসেছে। যখন যা খাবার পেয়েছে নিজে না খেয়ে ওদের জন্য এনেছে। তাই মায়ের নিষেধে সে এক পাও এগোলো না। ডাস্টবিনটায় মা গেল না। গলির পাশে বড় একটা বাড়ির কাছে মা তাদের নিয়ে গেল। এটা হয়তো মায়ের পরিচিত বাড়ি। চুন্নু আর তার ভাই বোনেরা খুব ভরসা নিয়ে সেখানে গিয়ে দাঁড়ালো। বাড়ির ভেতর থেকে রান্নার খুব সুগন্ধ আসছে। চুন্নুর মুখ জলে ভিজে গেল। অনেকক্ষণ তারা সেখানেই অপেক্ষা করলো, কেউ এলো না। চুন্নুর মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু ফিরে চলা ছাড়া তাদের তো কিছু করার নেই। তারা কেবল নিঃশব্দে অপেক্ষা করতে জানে। তারা কেবল পরম বিশ্বাস করতে জানে যে কেউ না কেউ দয়া করবে। ভরসা রাখতে জানে, ছিনিয়ে কেড়ে নিতে জানে না। তারা নীরবে সহ্য করতে পারে খাদ্যে সম্পদে পরিপূর্ণ মানুষের উপেক্ষা, উদাসীনতা, ঘৃণা কিংবা দুর্ব্যবহার। সংসারের বিপুল ভোগের আর অপচয়ের ঠিক বাইরের চৌকাঠে তারা ক্ষুধার্ত পেটে শুকিয়ে শুকিয়ে মারা যেতে জানে। তাদের বুভুক্ষু জীবনের কান্নাকে ফুটপাতে, রাস্তায়,
সভ্য জগতের প্রতিটি কোণায় কোণায় তারা কেবল রেখে আসতে পারে অশ্রুতভাবে। ভীষণ ক্লান্ত আর হতাশ চুন্নু দেখে ব্যর্থ মনোরথ হয়ে মা একটু এগিয়ে একটা বিরাট পাঁচিল ঘেরা বাড়ির গেটের কাছে এসেছে। ইতস্তত করছে ভেতরে ঢুকবে কিনা। অনেকখানি বেলা হয়েছে, সকলেরই খুব খিদে পেয়েছে। চায়ের দোকানে যে যা দিয়েছিল তার সবটাই মা তাদের খাইয়েছিল, নিজে একটি দানাও দাঁতে কাটেনি। মায়ের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আর তেষ্টাও। কেউ এক ফোঁটা জলও খেতে পায়নি। মা বড় বাড়িটার পাঁচিলের একটা ভাঙা অংশ দিয়ে ভিতরে ঢুকছে। চুন্নুরা মায়ের পেছনে। দারোয়ান দেখতে পায়নি। মা চাপা গলায় ওদের ঢুকতে নিষেধ করলো, কিন্তু ওরা ভেতরে ঢুকে পড়েছে আর দেখতে পেয়েছে একটা বাঁধানো ডাস্টবিন আর অনেক আবর্জনার মধ্যে পড়ে থাকা খাবার। চুন্নুরা মায়ের কথা শুনলো না, ছুটতে গেল ডাস্টবিনের কাছে। হঠাৎ পেছনে হেই হেই শব্দ। একটা দারোয়ান লাঠি হাতে ছুটে এসেছে। রেগে গিয়ে কি সব যেন বলছে, মাকে বলছে। মাকে তাড়া করে এগিয়ে আসছে। প্রাণ ভয়ে মা ছুটে বেরিয়ে যেতে চাইছে, কিন্তু ভাঙা পাঁচিলের কাছে যেতে পারছে না। মার চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত হয়ে যাচ্ছে। দারোয়ান তার হাতের মোটা লাঠিটা ছুঁড়ে মারল, সপাটে লাগলো মায়ের মাথায়। কি আর্ত চিৎকার করে মা শুয়ে পড়লো মাটিতে। সে শুধু মৃত্যু যন্ত্রণা নয়, তার সঙ্গে যেন মায়ের শেষ সতর্ক বার্তা মিশে আছে, বাচ্চারা যে যেখান থেকে পারিস পালা পালা পালা। চুন্নু উদ্ভ্রান্তের মতো ছুটছে। তার ভাই বোনেরা পেছনে আসছে কিনা তা দেখার জন্য এতটুকু থামতে পারছে না সে। ছুটতে ছুটতে ভাঙা পাঁচিলের কাছে সে এসে পড়েছে। বেরিয়ে এসেছে ওই ভয়ঙ্কর মৃত্যুপুরী থেকে রাস্তায়। হঠাৎ ভ্যাঁচ করে গাড়ির ব্রেক কষার কর্কশ শব্দ, তীব্র মারণ যন্ত্রণার গোঙানি। পিছনে তাকিয়ে চমকে উঠল চুন্নু। তার ছোট্ট ভাইটা চাপা পড়েছে। তার পিছু পিছু ভাইটাও প্রাণ ভয়ে ছুটে আসছিল। মা হারা, পথদিশা হারা, পথ চলায় অনভিজ্ঞ ছোট্ট ভাইটার দেহ রাস্তায় পড়ে রইল। চুন্নু কয়েক সেকেন্ড স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলো। তারপর ছুট ছুট ছুট। ওই মৃত্যুপুরীতে তার আরো দুটো ভাই বোন রয়ে গেল। তাদের কি অবস্থা হলো তা জানে না চুন্নু, শুধু জানে আজ সকালের নির্মল আলোয় যে পৃথিবীটাকে তার খুব সুন্দর মনে হয়েছিল, এখন তারই গা বেয়ে বেয়ে চুইয়ে পড়ছে মায়ের রক্ত, ভাইয়ের রক্ত। তাদের সহিষ্ণুতা, তাদের ভরসা আর নির্ভরতার পুড়ে ছাই হয়ে যাওয়া কালো রঙে ঢেকে গিয়েছে পৃথিবীটা। এরপরেও চুন্নুর ছোট্ট 4 মাসের জীবনটা মায়ের মতোই গিয়ে দাঁড়াবে কোনো চায়ের দোকানে, পথের পাশের কোনো হোটেল বা রেস্টুরেন্টে, অথবা কোনো বাড়ির গেটে বা উঠোনে। এরপরেও বিশ্বাস করতে ভালোবাসবে, সামান্য প্রাপ্তিতে উচ্ছ্বসিত আবেগ প্রকাশ করবে তো লেজটিকে আন্দোলিত করে। মানুষের নির্মম অত্যাচারের সামনে তার সাদা কালো ছোট্ট শরীরটা আর গভীর কালো নিষ্পাপ অসহায় চোখ দুটো মেলে ধরবে পরম নির্ভরতায়। মানুষকে মনুষ্যত্ব শেখানোর জন্য যুগ যুগান্তর ধরে তাদের এই তিতিক্ষা চলতেই থাকবে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা ওদের এই সহনশীলতার প্রতিবাদ ধারায় মিশে গেল চুন্নুর জীবন। রোদ অনেক চড়া হয়েছে। তপ্ত ফুটপাতে ক্ষুধার্ত তৃষ্ণার্ত চুন্নু তার কচি কচি পায়ে নরম থাবা ফেলে এগিয়ে চলল অনির্দিষ্ট গন্তব্যের দিকে। সন্ধ্যে 7:30টায় অফিস থেকে ফিরেই নিশিকান্তের প্রথমে চাই চা। চা না খেয়ে সে অফিসের জামা কাপড়ই ছাড়তে পারে না। অর্চনার তখন দম ফেলারও ফুরসত থাকে না। উনুনে আঁচ গনগন করে ওঠে, অথচ রাতের তরকারির জন্য সবজি পর্যন্ত কাটা হয়নি। ছেলেটা পড়তে বসে ঢুলছে।
মাঝে মাঝে ঘরে গিয়ে হাঁকডাক করে ধাক্কা দিয়ে তাকে আসন্ন পরীক্ষা সম্পর্কে সচেতন করাতে হচ্ছে অর্চনাকে। মেয়েটা ছোট, সবে ক্লাস 3-র ছাত্রী। মায়ের কাছে ঘ্যান ঘ্যান করতে থাকে খিদেই। তারই মধ্যে এসে পড়ে নিশিকান্তের তাগিদা। কি হলো কি? এখনো চা হয়ে উঠলো না? দুখানা হাত দিয়ে কেন যে ভগবান তাকে সংসারে পাঠালেন এই খেদ তখনই অর্চনার বুক ঠেলে ওঠে। তারপর চা খেয়ে নিশিকান্ত বিছানায় আছুও হয়ে ছেলের পড়া দেখিয়ে দিতে দিতে কখন যে ঘুমিয়ে পড়ে। নিশিকান্তের তখন বিশ্রাম চাই। ঘুম ভাঙে অর্চনার ডাকে। ইতিমধ্যে ছেলে মেয়েরা খাওয়া দাওয়া শেষ করে মশারির ভেতর চলে গিয়েছে। নিশিকান্তেরও খাওয়া দাওয়া শেষ। তারপর বিছানায় বসে আরামের উদ্গার তোলে। এরপর নিশিকান্তের চাই অন্য কিছু। রান্নাঘরের গোছগাছ সেরে আসতে অর্চনার আরও প্রায় আধ ঘন্টা খানিক লাগে। ততক্ষণে সিগারেটে শুকটান চলে নিশিকান্তের। তারপর গতানুগতিক রাত্রিকালীন প্রাপ্তির পর নিশিকান্তের গভীর ঘুম। অর্চনার সারা দেহে তখনও লেগে থাকে রান্নাঘরের ব্যস্ততার রেশ আর দৌড়দৌড়ির ক্লান্তি। সকাল থেকে সময়ের পেছনে ছুটে একা হাতে সংসার টেনে যতটুকু শক্তি দেহে অবশিষ্ট থাকে, নিশিকান্তের শেষ নেশার চুমুকে তাও নিঃশেষিত হয়ে যায়। অর্চনার দুর্বল ক্লিষ্ট শরীরের সমস্ত ভিতরটা থুকথুক করে কাঁপতে থাকে। কিন্তু আশ্চর্য, ঘুম আসে না। দুপুরবেলাতেও বিশ্রামের অবকাশ থাকে না। ছেলেটা স্কুল থেকে আসে, মেয়েটাকে পড়াতে হয়। এত ক্লান্তির পরে তবুও রাতে ঘুম আসে না অর্চনার। পাশে নিশিকান্ত ফোঁস ফোঁস করে অকাতরে ঘুমোতে থাকে। এপাশ ওপাশ করে অর্চনা। ঘুম আসে না বলে কান্না পায়। এই কয়েকটা ঘন্টা রাতের পর আবার আসবে আরেকটা যুদ্ধবাজ দিন। তবু কেন অর্চনার ঘুম আসবে না? কেন অর্চনার শরীর এই সময়টুকু ব্যবহার করে পরের দিনের জন্য শক্তি সঞ্চয় করে নেবে না? অর্চনার অবসন্ন চোখের তলায় জমা হয় বিন্দু বিন্দু জল। বুকের ভিতর থেকে দলা দলা কষ্ট উঠে আসতে থাকে। কেন যে কষ্ট হচ্ছে সেটাও বুঝতে পারে না সে। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে বিয়ে হয়ে যায় অর্চনার। গরিব বাবা মা আশীর্বাদ করেছিল, স্বামী পুত্রে সুখী হও। সুখী তো সে হয়েইছে। স্বামীর বাধায় ছেলেমেয়েরা স্কুলে পড়ছে, সুস্থ স্বাভাবিক সংসার। তবু নিশিকান্তের দিকে তাকিয়ে তাকিয়ে কান্নায় ফুঁপিয়ে ওঠে অর্চনা। একটু আগে তার দেহের সঙ্গে লীন হয়েছিল নিশিকান্ত, এখন শুয়ে আছে এক হাতের ব্যবধানে। কিন্তু নিশিকান্তকে যেন অনেক দূরের মনে হচ্ছে অর্চনার। আজ 14 বছর ধরে একটু একটু করে নিশিকান্ত ও অর্চনার মধ্যে দূরত্ব বেড়ে গেছে। বুঝি ভালোভাবে অর্চনার মুখের দিকেও আজকাল তাকায় না নিশিকান্ত। সকাল সন্ধে তার হাতে চায়ের কাপ, অফিস যাওয়ার আগে ভাতের থালা, জামার বোতাম, মুদির দোকানের ফর্দ,
আর রাতের অন্ধকারে তার দেহাবয়ব। এক কাপ চায়ের মতো অর্চনাও নিশিকান্তের নিশি রাতের নেশা। বিছানায় শুয়ে থাকতে পারল না অর্চনা। লাইট জ্বালালো, ছটফট করতে লাগলো। এ তার নিজের সংসার, স্বামী, পুত্র, কন্যা। তবুও মনে হলো কি যেন নেই তার, কিসের যেন একটা অভাব দিনকে দিন বেড়ে উঠছে। সংসারের চাকা ঘষতে ঘষতে সে কখন একটা প্রয়োজন সাধনের যন্ত্র হয়ে গেছে রান্নাঘরে, এমনকি দাম্পত্যের শয্যায়। নিশিকান্ত পাশ ফেরে। মুশকিল, আবার আলোকে জ্বাললো। অর্চনা লাইট নিভিয়ে দেয়। নিশিকান্তের এখন ঘুম চাই, ঘুম। অর্চনাকে আলো নেভাতে হবে। আবার শুয়ে পড়ে অর্চনা। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে নিশিকান্তের ধাক্কায়। আরে ওঠো ওঠো, উফ, 7টা বাজিয়ে দিলে যে একেবারে। ধর্মর করে উঠে বসে অর্চনা। নিশিকান্তের এখন চা চাই। মেয়েটাকে স্কুলে পাঠিয়ে রান্নাঘরের কাজে লেগে যায় অর্চনা। উনুনে ভাত টকবক করে ফুটতে থাকে। নিশিকান্ত বাজারের ব্যাগ নামিয়ে চানের জন্য তৈরি হয়। এরপর নিশিকান্তের ভাত চাই। পুজো প্রস্তুতি পর্বের প্রতিটি অধ্যায় তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিলেন রায়বাড়ির বড় গিন্নিমা। বাতের ব্যথায় এক পক্ষকাল হলো বড়ই কাবু হয়ে আছেন। তবে নিজের হাতে সব জোগাড় যন্ত্র করতে না পারলেও ওনার 3 বৌমার কাজের দিকে বরাবরের মতোই সেই দৃষ্টি রয়েছে তাঁর। 3 বৌমাই তাদের শাশুড়ি মাতার নির্দেশ মতো তটস্থ হয়ে অত্যন্ত সতর্কিতভাবে সব আয়োজন করে চলেছে। আজ আমাবস্যার মধ্যরাত্রে শুরু হবে দেবী মায়ের আরাধনা। রায়বাড়ির ঊর্ধ্বতন দ্বাদশ পুরুষ ছিলেন একাধারে দুর্দণ্ড প্রতাপ জমিদার, আবার অপরদিকে এক তন্ত্রসিদ্ধ সাধক। তার আমল থেকেই শ্যামাঙ্গিনী, মুন্ডমালিনী, উগ্রচণ্ডা দেবীকে জমিদার বাড়ির গৃহীরা পূজা অর্চনা করে আসছে। দেবী বড়ই জাগ্রতা। পুজোয় এতটুকু ভুলচুক হলেই চরম বিপর্যয় নেমে আসতে পারে। কি ব্যাপার ছোট বৌমা, প্রসাদের ফলমূলগুলো এখনো কাটা শুরু হলো না কেন? স্বভাব গাম্ভীর্য বজায় রেখে গিন্নিমা হঠাৎ বলে উঠলেন, এই যে মা, এখনই করছি। শশব্যস্ত হয়ে নিজের কাজে লেগে পড়ে মেয়েটি। ছোট বৌমার তাৎক্ষণিক ভীতি ও কর্মতৎপরতায় মনে মনে বেশ আত্মতুষ্টি লাভ করলেন গিন্নিমা। বৌমাদের এমনই সন্ত্রস্ত ও অনুগত হওয়া উচিত বলেই উনি মনে করেন। এই মেয়েটির মাত্র মাসখানেক হলো বিয়ে হয়েছে, কিন্তু প্রথম দিন থেকেই গিন্নিমা ওকে কঠোর শাসনে বেঁধে রেখেছেন। বছরখানেক পূর্বে রায়বাড়ির সর্বকনিষ্ঠ সন্তান কলকাতায় সাহেবী শিক্ষা গ্রহণকালে ভালোবাসার প্রণয় পাশে আবদ্ধ হয়ে একটি আধুনিক চিন্তাধারায় শিক্ষিত নারীকে বিয়ে করে ফেলেছিল। সেটি ছিল তার প্রথম বিবাহ। গ্রামের বাড়িতে সে সংবাদ পৌঁছতেই রায়গিন্নি লাভা উদ্গীর্ণকারী জ্বলন্ত আগ্নেয়গিরির মতোই ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। ইহজীবনে ছেলে বৌমার মুখ দর্শন অবধি করবেন না, এমন সংকল্পও নাকি প্রায় করেই ফেলেছিলেন। তবে
শেষ পর্যন্ত অবশ্য তেমন কিছু ঘটেনি। তবে ছেলেকে মেনে নিলেও সেই নববধূটিকে কিন্তু রায়গিন্নি পুরোপুরি বশ করতে পারেনি। শ্যামলা বর্ণের শীর্ণকায়া মেয়েটি ছিল বড়ই স্বাধীন চেতা। বিনা প্রশ্নে শাশুড়ির আদেশ মেনে নেওয়ার বদলে প্রায় এড়ে তর্ক করত, এমনকি দুঃসাহস দেখিয়ে শতাব্দী প্রাচীন রীতিনীতিগুলোকেও বদলে ফেলতে চাইত। সেই কুরূপা মেয়েটি যখন এক দীপাবলির রাতে কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ কাপড়ে আগুন লেগে পুড়ে মরল, তখন সর্বসমক্ষে দুফোঁটা চোখের জল ফেললেও মনে মনে ভারী প্রসন্ন হয়েছিলেন রায়গিন্নি। বছর ঘুরতে না ঘুরতেই নিজের পছন্দ করা সুশ্রী শ্বেত বর্ণা একটি কন্যার সাথে ছোট ছেলের পুনরায় বিয়ে দিয়েছিলেন। আর এই নববধূটিকে নিয়ে কোনো অভিযোগ নেই তাঁর। পুজোর যাবতীয় আয়োজন ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। পুরুত মশাইও পৌঁছে নিজের কাজে লেগে পড়েছেন। ষোড়শ উপাচারে শুরু হলো মাতৃবন্দনা। গিন্নিমা ভক্তি গদগদ চিত্তে কলবস্ত্র হয়ে সামনেই বসে রয়েছেন। ঠাকুর দালান গ্রামবাসীদের সমাগমে ভিড়ে প্রায় উপচে পড়ছে। অদূরে কিছু নিরীহ ছাগ শিশু নিজেদের অন্তিম ভবিষ্যৎ সম্পর্কে অজ্ঞাত থাকার কারণে হয়তো নির্বিকার চিত্তে কাঁঠাল পাতা চিবিয়ে চলেছে। ভাবগম্ভীর পরিবেশের তাল হঠাৎই কেমন যেন বিগড়ে গেল। পুরুত মশাই ভারী সুন্দর আরতি করছিলেন। সহসা কিভাবে যেন প্রদীপের ফুলকি ছুটে গিয়ে দাউ দাউ করে আগুন লেগে গেল চারদিকে। অসহায় মানুষের ছোটাছুটি, চিৎকার, এসবের মধ্যেও একটি বিচিত্র জিনিস লক্ষ্য করে ভয়ানক আতঙ্কগ্রস্ত হয়ে পড়লেন গিন্নিমা। দেবী মূর্তির মুখের স্মিত হাসিটি যেন ধীরে ধীরে আরও প্রসারিত হচ্ছে। মুখের আদলও ক্রমশ পরিবর্তিত হয়ে যাচ্ছে। এই মুখ রায়বাড়ির কারোরই অপরিচিত নয়। মৃন্ময়ী দেবী মূর্তি আজ কোনো এক অলৌকিক দৈব শক্তিতে এক হতভাগ্য চিন্ময়ী নারীর রূপ ধারণ করেছে। নিজের গোপন কৃতকর্মের চূড়ান্ত অনুশোচনা বোধেই হয়তো সহসা চিৎকার করে সংজ্ঞাহীন হয়ে পড়লেন রায়বাড়ির বড় গিন্নিমা। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? অনুগল্পের সেরা আসর গল্প কল্পদ্রুম চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বিগত বছরগুলি থেকে আপনাদের সবার অকৃত্রিম ভালোবাসায় তিলে তিলে বেড়ে চলেছে আমাদের পরিবার। এখন থেকে ইউটিউবের পাশাপাশি স্পটিফাই এবং অ্যামাজন মিউজিক অ্যাপেও শুনতে পাবেন আমাদের সকল কাহিনীগুলি। এই সংক্রান্ত যাবতীয় লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিন্ন স্বাদের গল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা লাইক ও কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না যেন। সেই সাথে জলদি সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। আর হ্যাঁ, ভালো কথা, নোটিফিকেশনের বেল আইকনটা প্রেস করে রাখুন, তাহলে চ্যানেলে নতুন কোনো গল্প এলে তার আসার খবর পৌঁছে যাবে সব থেকে আগে আপনার কাছে।